আসসালামু আলাইকুম। আমন ধানের জন্য আমাদের যেটুকু আগে কষ্ট করতে হতো এখন প্রায় তার 4 গুণ কষ্ট করতে হয়। কারণ আমরা বর্ষার পানিতে বা মেঘের বৃষ্টির পানি দিয়ে আমরা আমন ধান চাষ করতাম। এটা আমি দেখেছি, আমার বাপ দাদা সকলেই করতো, সেটাও আমি দেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনকার সময়ে আমাদের ঠাকুরগাঁও এলাকাগুলো বা বাংলাদেশের অনেক অধিকাংশ এলাকা আমন ধান চাষ করতে গিয়ে মেশিন, ডিপটিবল বা নলকূপের পানি সেচ দিয়ে তারপর চাষ করতে হচ্ছে। দিন দিন পৃথিবীতে প্রযুক্তির উন্নয়ন হলেও আল্লাহ তার রহমতের সব জিনিসগুলো তুলে নিচ্ছে, এটাই আমাদের মনে হচ্ছে। কারণ আমরা আমন ধান যখনই চাষ করতাম আমাদের বর্ষার পানিতে এমন পানি হতো যে আমরা আমন ধান চাষ করার সময় প্রায় 1 হাঁটুর উপরে অনেকটা পানি থাকতো, বা চারা লাগাতে গেলে প্রায় একেবারে চারা হাবুডাবু খাইতো। কিন্তু এখন আমার ধান লাগার জন্য একদম চারাগুলি দেখা যাচ্ছে, তাছাড়া মাটির একদম সবকিছু দেখা যাচ্ছে। তার সাথে আমাদের বাড়ির পাশে যে আমরা জমিটা চাষ করেছি সেই জমিটা বলতে গেলে আমরা একেবারে বৃষ্টির পানি তো দূরের কথা, মেশিনের পানি 4 বার দেওয়ার পর তার সাথে সাথে হাল বা মহেন্দ্রটা আসার দেরি করার জন্য প্রায় আমাদের বাড়ির যে পাম্পটা রয়েছে সেটা 2 ঘন্টা চালার পরও কাদাটা করতে অনেকটা আমাদেরকে ব্যাগ পোহাতে হয়। আল্লাহর কাছে আমাদের চাওয়া, আল্লাহ যেন তার রহমতের বৃষ্টি আমাদের দান করেন, কৃষকরা যাতে ধান রোপণ করতে কষ্ট না পায়। ধান রোপণের জন্য আমি আমাদের জমিনটা মই দিয়ে ভালোভাবে বরাবর করে নেই, যদিও আমন ধানে মই দিতে হয় না, কারণ বৃষ্টি বা মেঘের পানি অনেক থাকায় মই দেওয়ার কোনো জরুরত পড়ে না। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যখন বৃষ্টি দান করবেন জমিনটা বরাবর থাকলে শুকিয়ে যাবে না, প্রতিটা চারাই বৃষ্টির পানিগুলো লেগে থাকে। তো যেহেতু আমাদের বাড়ির পাশে জমিনটা ধান রোপণের জন্য প্রস্তুত করি, ভাগিনা ভাতিজা সকলকে আমি ধান রোপণের জন্য আমাদের জমিনে নামাই। আমাদের অল্প জমিন কাদা করা ছিল, যদি আমাদের জমিন বেশি কাদা থাকতো তাহলে ভালোই হতো, কারণ আমাদের হাউলিয়া ছিল প্রায় 10 জনের মতন, আমি আব্বাস তার সাথে 7-8 জন ছেলে পেলেগুলো সকলকে মিলিয়ে আমরা ধান রোপণ করতে শুরু করে দিই। যদিও আমাদের সেটা লাগতো 3 থেকে 4 ঘন্টা রোপণ করতে, কিন্তু আমরা সেখানে 30 থেকে 35 মিনিটে রোপণ করা শেষ করে দিই। ভাতিজা সুমনকে বলি যে তুমি বালতিতে একটু পানি নিয়ে আসো, কারণ আমাদের হাউলিয়া অনেকগুলো, তারা হাত পা গুলো ধোক, কারণ আমাদের তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়ান দাওয়ান বাড়িতে রেডি ছিল না, এই জন্য আমরা তাদেরকে সেইভাবে খাওয়ান দাওয়ান খাওয়া দিতে পারি নাই। তো সেই সঙ্গে সে বললো যে গাছে কাঁঠাল পাকছিল, সে 2টা কাঁঠাল পাড়ে রাখছিল ছোট ছোট, তো আমাদের জন্য সে কাঁঠালগুলো নিয়ে আসে রাখছিল। তো আমরা সেইগুলো কাঁঠাল ভালোভাবে ভাঙে তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিই। যদিও আমাদের খাওয়া দাওয়াটা একটু ভিআইপি লেভেলের লাগতো, কারণ আমাদের বাড়িতে সেই রকম ভাবে জানা ছিল না যে আমরা এতগুলো হাউলিয়া হয়ে যাবে, বাড়ির পাশে হওয়ায় জমিটাতে এতগুলো আমাদের হাউলিয়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ ভাগিনা ভাতিজাদেরকে নিয়ে কাঁঠালগুলো আনন্দেতে খাই। তো সেই সঙ্গে দেখি যে আমার প্রায় কিছু টাকা ভিজে গেছে। অনেকেই বলতে পারেন যে রোপণের সময় বা চারা তোলার সময় কোনো মানুষ এভাবে একেবারে কাদাতে মিশে যেতে পারে না, কাদা মাটিতে ভরপুর হয়ে যেতে পারে না। আপনি যতই চেষ্টা করেন না কাদা থেকে দূরে থাকার, কিন্তু আপনার শরীর কাদায় ভেজে যাবে, এটা স্বাভাবিক। যারা কৃষি কাজ করে তারাই এই সম্পর্কে ভালো জানে। তো এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সৎ জীবন যাপন করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।